সিরিয়ার মাদায়েত শহরে জাতিসংঘের ত্রাণ সামগ্রী পৌঁছলেও কাটেনি দুর্দশা। জেনেভা শান্তি আলোচনা নিয়ে আসাদ বিরোধীদের সংশয়। ইরাকে সিরিয়াস হামলায় নিহত ৩৭, আইএসের দায় স্বীকার। সামরিক বাহিনীর অভিযানে শতাধিক জঙ্গি নিহত। পাঠানকোট হামলার বিষয়ে পাকিস্তানকে দেয়া তথ্য জনসমক্ষে প্রকাশের আহ্বান কংগ্রেসের। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আগে দুদেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ইঙ্গিত। এবং তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলায় ১০ জনের মৃত্যু। দক্ষিণ পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর অভিযানে ১৭ পিকেকে যোদ্ধা নিহত। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তানজিম মুনিয়াত। দীর্ঘ সময় পর অবশেষে সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়াতে জাতিসংঘের ত্রাণ সামগ্রী পৌঁছালেও কাটেনি সেখানকার মানুষের দুর্দশা। চরম মানবিক বিপর্যয়ের শিকার অন্তত ৪০০ বাসিন্দাকে জরুরি চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে প্রবেশাধিকার শিথিল হওয়ার পর জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাও এরই মধ্যে মাদায়াতে পাঠাতে শুরু করেছে ত্রাণ সামগ্রী। আমার ছেলে হেপাটাইটিসে আক্রান্ত। এখানে না আছে কোনো ওষুধ, না আছে কোনো ডাক্তার। বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবারটুকু আমরা এখানে পাচ্ছি না। কি করে আমরা এখানে বাঁচবো? দিনের পর দিন, মাসের পর মাস অনাহারে থেকে প্রচন্ড মানবিক বিপর্যয়ের শিকার এসব মানুষের কথাতেই স্পষ্ট, বেঁচে থাকার জন্য একটুখানি খাবারই এখন তাদের একমাত্র চাওয়া। দামেস্কে দীর্ঘ সময় আটকে থাকার পর সোমবার রাত থেকেই দেশটির অবরুদ্ধ শহর মাদায়াতে পৌঁছাতে শুরু করে জাতিসংঘের ত্রাণের বহর। একটুখানি খাবারের অপেক্ষায় থাকা সেখানকার প্রায় ৪০,০০০ বাসিন্দার জন্য বহরটিতে সরবরাহ করা হয় খাবার পানি, চাল, ময়দা সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এছাড়াও বহরটিতে ছিল প্রয়োজনীয় ওষুধ দ্রব্যাদি ও কিছু সংখ্যক চিকিৎসকও। মাদায়ায় প্রথম বহরের ত্রাণ সামগ্রী পৌঁছালে প্রাথমিকভাবে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণের পর জাতিসংঘ জানায় জরুরি ও উন্নত চিকিৎসার জন্য মাদায়ার বাসিন্দাদের মধ্যে অন্তত ৪০০ জনকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। মাদায়াতে দায়িত্বরত আমাদের স্বাস্থ্যকর্মীদের সুপারিশ অনুযায়ী অপুষ্টি ও অনাহারে থাকা মৃত্যু পথযাত্রী বাসিন্দাদের আমরা এরই মধ্যে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। এদিকে অবরুদ্ধ মাদায়া শহরে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার নিশ্চিত করতে দেশটির সরকারকে চাপ দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মাদায়াতে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে, আর এটি বাস্তবায়নে সব পক্ষকে সঙ্গে নিয়েই সিরিয়া সরকারকে চাপ প্রয়োগ করা হবে। মানবিক বিপর্যয়ে থাকা সেখানকার বাসিন্দাদের জন্য এটি আমাদের করতেই হবে। এদিকে সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে প্রবেশাধিকার শিথিল হওয়ার পর জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাও এরই মধ্যে সেখানে ত্রাণ সামগ্রী পাঠাতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়াও বৃহস্পতিবার নাগাদ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে জাতিসংঘের আরও একটি ত্রাণবহর মাদায়াতে পৌঁছাবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জেনেভায় সিরিয়া শান্তি আলোচনা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দেশটির আসাদ বিরোধী দলগুলো। সোমবার আলেপ্পোর একটি বিদ্যালয়ে রুশ বিমান হামলায় ১৫ জন নিহত হবার পর আসাদ সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে অনাগ্রহ প্রকাশ করে তারা। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে আসাদ বাহিনী ও বিদ্রোহী বাহিনী উভয়কেই সমর্থন ও সহযোগিতা দিচ্ছে রাশিয়া। রাশিয়া গেল বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস বিরোধী অভিযান শুরু করে। যদিও পশ্চিমা দেশগুলোর দাবি আসাদ সরকারকে সহযোগিতা করতে অভিযান চালাচ্ছে রাশিয়া। তবে পতনের সম্ভাবনা দেখা গেলেও রাশিয়ার কারণে বাশার আল আসাদ শক্তভাবে গেড়ে বসতে পেরেছে বলে দাবি পশ্চিমা বিশ্বের। এবছরের শুরু থেকে রাশিয়া মাত্র ১০ দিনে সিরিয়ায় ১০৯৭টি লক্ষ্যতে হামলা চালিয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রী। সিরিয়ায় বিমান হামলায় প্রতিদিনই সাধারণ মানুষ মারা যাচ্ছে বলে দাবি করে আসছে মানবাধিকার সংস্থাগুলো। গত শনিবারও ইদলিবে বিমান হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়। যদিও রাশিয়ার দাবি বেসামরিকদের হত্যা করা হচ্ছে না। এ অবস্থায় আসাদ সরকার ও বিরোধী পক্ষগুলোর মধ্যে এ মাসের শেষের দিকে জেনেভায় সিরিয়া শান্তি আলোচনা হওয়ার কথা ছিল। তবে সোমবার আলেপ্পোতে রুশ বিমান হামলায় এক বিদ্যালয়ে ১৫ জন নিহতের ঘটনায় এ সম্ভাবনা ভেস্তে যেতে বসেছে। বিরোধী পক্ষগুলো জানিয়েছে, বাইরের দেশের হামলা অব্যাহত থাকলে আসাদ সরকারের সঙ্গে আলোচনা হবে না। আমরা সমঝোতা চাই, আমরা এ বিষয়ে খুবই আগ্রহী।
তবে এক্ষেত্রে আমাদের কয়েকটি শর্ত রয়েছে। বিদেশি বাহিনী সিরিয়ার সাধারণ মানুষের ওপর বোমা ফেললে আমরা আসাদ সরকারের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেব না। সিরীয় বিরোধী দলগুলোর সমন্বয়ক রিয়াদ হিজাবের সঙ্গে এক বৈঠকের পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউস বলেন, সিরিয়ার সাধারণ নাগরিকদের ওপর সিরিয়া সরকার ও রাশিয়ার বোমা বর্ষণ বন্ধ করা উচিত। যদিও দেশটি সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে বিমান হামলা চালাচ্ছে এবং রাশিয়া বলছে তারাও আইএস বিরোধী অভিযান চালাচ্ছে। সিরিয়ার সাধারণ মানুষের উপর সিরিয়া সরকার ও রাশিয়ার বিমান হামলা এখনই বন্ধ হওয়া দরকার। জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধিকে বলেছি বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা করতে। দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া নয়, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ অন্য দেশগুলো সিরিয়ায় বেসামরিক নাগরিকদের হত্যা করছে। জার্মান সাময়িকী বিলকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে আসাদ বাহিনী ও বিদ্রোহী বাহিনী উভয়ের প্রতি সমর্থন আছে রাশিয়ার। এদিকে রাশিয়া লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ভারী অস্ত্র সরবরাহ করছে বলে জানিয়েছেন দুজন হিজবুল্লাহ সদস্য। মার্কিন পত্রিকা দ্য ডেইলি বিস্টের এক প্রতিবেদনে এই দুই হিজবুল্লাহ সদস্যের বক্তব্যে বলা হয়েছে, আসাদ সরকার, ইরান, হিজবুল্লাহ ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক আছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইরাকের বাগদাদ ও মুগদাদিয়া শহরে সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। সোমবার বাগদাদের একটি শপিং মলে গোলাগুলি ও গাড়ি বোমা হামলা এবং মুগদাদিয়া শহরে একটি ক্যাসিনোর কাছে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত 40 জন নিহত হয়। একই দিন ইরাকের রামাদি ও হাদিথা শহরে অভিযান চালিয়ে শতাধিক আইএস সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। সোমবার বোমা বিস্ফোরণ আর মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে ইরাকের শিয়া অধ্যুষিত নিউ বাগদাদ এলাকা। জঙ্গি হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয় রাজধানী বাগদাদের আল জাওহারা শপিং মলটি। এ ঘটনায় বহু বেসামরিক নাগরিকের হতাহতের কথা উল্লেখ করে বিভীষিকাময় সেই স্মৃতি তুলে ধরলেন স্থানীয় এক অধিবাসী। প্রথমে একটি বোমার বিস্ফোরণ হয়, পরে একটি গাড়ি থেকে 8 থেকে 9 জন বন্দুকধারী বের হয়ে শপিং মলের ভেতর ঢুকেই এলোপাতারি গুলি চালাতে থাকে। অনেকে দৌড়ে পালাতে পারলেও বহু বয়স্ক মানুষ, নারী ও শিশু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সঙ্গেও বন্দুকধারীদের গোলাগুলি চলে। প্রায় 45 মিনিটের প্রচেষ্টায় সব জঙ্গিকে হত্যা করে শপিং মল এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানায় সামরিক বাহিনী। এই ঘটনার পরপরই পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের মুগদাদিয়া শহরে একটি ক্যাসিনোর কাছে দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় অন্তত 23 জন নিহত ও আহত হয় অর্ধশতাধিক মানুষ। দুটি হামলারই দায় স্বীকার করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে আইএস। একই দিন আনবার প্রদেশের বিভিন্ন শহরে আইএস বিরোধী অভিযান চালায় ইরাকের সামরিক বাহিনী। এর মধ্যে হাদিথা শহরে বিমান হামলা চালিয়ে অন্তত 70 জঙ্গি ও প্রাদেশিক রাজধানী রামাদিতে 40 আইএস সদস্যকে হত্যার দাবি করা হয়। সেই সঙ্গে তারা আনবারের আরও কিছু এলাকায় আইএসের বিরুদ্ধে নিজেদের অগ্রগতির খবর জানায়। এর মধ্যেই উত্তরাঞ্চলীয় মসুলে আইএসের টাকার গুদামে মার্কিন জোটের দুটি বিমান হামলায় জঙ্গি গোষ্ঠীটির লাখ লাখ ডলারের নগদ অর্থ ধ্বংস হয়ে যায় বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এদিকে রামাদি শহরে ইরাকি বাহিনীর কাছে পরাজিত হয়ে মসুলে পালিয়ে যাওয়া আইএস যোদ্ধাদের জীবিত পুড়িয়ে হত্যা করা হচ্ছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে ফক্স নিউজ। এর মধ্য দিয়ে ইরাকের উত্তরাঞ্চলে লড়াইরত আইএস সদস্যদের প্রতি জীবন দিয়ে হলেও দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখার কঠিন বার্তা দেওয়া হলো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, শরণার্থী সমস্যার কারণে হুমকির মুখে ইইউর অস্তিত্ব, মন্তব্য মার্কেলের। কোলনে যৌন নির্যাতনের ঘটনায় জার্মানিতে অভিবাসী বিরোধী বিক্ষোভ অব্যাহত। পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব তথ্য দিয়েছেন তা জনগণের সামনে প্রকাশের আহ্বান জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। পাক ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে প্রস্তাবিত আলোচনা হচ্ছে কিনা তা নিয়ে বিভ্রান্তি দূর করারও আহ্বান জানান তারা। এরই মধ্যে পাক ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আগে দুদেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়েছে গণমাধ্যম। এদিকে আগ্রায় যাওয়ার আবেদন করা 75 জন পাকিস্তানের ভিসা বাতিল করে দিয়েছে ভারত কর্তৃপক্ষ। গত 2রা জানুয়ারি পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার পর থেকে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। প্রতি মুহূর্তে চলছে তল্লাশি।
তবে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পাকিস্তান কি ব্যবস্থা নিয়েছে বা এ বিষয়ে দুদেশ কি ধরনের তথ্য আদান প্রদান করছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ভারতীয় বিরোধী দল কংগ্রেস। সোমবার এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের উদ্দেশ্যে বলেন, জনগণের অবশ্যই এ বিষয়ে জানার অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান সরকারের কাছে যে তথ্য দিয়েছে তা আসলে কি? পাকিস্তান এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে? পাক সরকার যে পদক্ষেপ নিচ্ছে তার সন্ত্রাস বিরোধী পদক্ষেপ ও দুদেশের আলোচনা একসঙ্গে চলার বিষয়ে সামঞ্জস্যপূর্ণ, এমন অনেক প্রশ্ন জনমনের থেকেই যাচ্ছে, যার জবাব চাই আমরা। সম্মেলনে পাক ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক নিয়ে সৃষ্ট ধোঁয়াশা অবিলম্বে দূর করার কথা জানান অভিষেক মনু। পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত আলোচনা কবে কোথায় হচ্ছে তা নিয়ে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে পরস্পর বিরোধী তথ্য দেওয়া হয় বলেও জানান তিনি। সোমবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছে না। অন্যদিকে পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডনের খবরে বলা হয়, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আগে খুব গোপনে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক করার কথা ভাবছেন দুদেশের নেতারা। এদিকে আগ্রায় হাফিজ আব্দুল্লাহ শাহ এর মাজারে যাওয়ার আবেদন করা ৭৫ জন পাকিস্তানের ভিসা বাতিল করে দিয়েছে ভারত কর্তৃপক্ষ। তবে কেন তাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগেও পাকিস্তানি শিখদের ভারতের গুরুদুয়ারা যাওয়ার ভিসা বাতিল করে দেয় ভারত। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই তালেবানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শাহবাজ আজিজ। আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে চীনও। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে 4 দেশীয় বৈঠকে এমন কথা জানান চীন ও পাক প্রতিনিধিরা। বৈঠকে কোনো তালেবান প্রতিনিধি আমন্ত্রিত না হলেও কিভাবে তাদের শান্তি আলোচনায় রাজি করানো যায় সে বিষয়ে কথা বলেন তারা। 2014 সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর থেকে সেখানে সহিংসতা বৃদ্ধি পায়। গেল জুলাইয়ে পাকিস্তানের মধ্যস্থতায় এমন আরও একটি শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যুর ঘটনায় তা ভেস্তে যায়। আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় সামরিক অভিযান একমাত্র পথ নয়, যুক্তরাষ্ট্রও এ বিষয়ে একমত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তালেবানদের কিছু দাবি দেওয়া মেনে নেওয়ার মধ্যে দিয়ে তাদের সহিংসতা থেকে সরিয়ে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে। এ বিষয়ে আফগান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব আমরা। তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। পর্যটন এলাকা ইস্তাম্বুলের সুলতান আহমেদ স্কয়ারে মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদেশি পর্যটকদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। হতাহতদের সবার পরিচয় না জানা গেলেও তাদের মধ্যে একজন জার্মান নাগরিক রয়েছে বলে জানা গেছে। কারো পক্ষ থেকে এ হামলার ঘটনাটা স্বীকার করা না হলেও এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর অভিযানে 17 পিকেকে যোদ্ধা নিহত হয়েছে। সোমবার দেশটির সেনাবাহিনীর ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই খবর জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইরাক সীমান্তবর্তী দেশটির সিজার শহরে চালানো কুর্দি বিরোধী অভিযানে দুপক্ষের বন্দুকযুদ্ধে নিহত হন অন্তত 5 কুর্দি যোদ্ধা। এছাড়াও এদিন দেশটির ওয়ান প্রদেশে চালানো একই ধরনের অভিযানে নিহত হন আরও অন্তত 12 পিকেকে কুর্দি যোদ্ধা। এই ঘটনার প্রতিবাদে সেখানে তুর্কি পুলিশের সঙ্গে কুর্দিপন্থী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে বলেও জানায় স্থানীয় গণমাধ্যম। ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় এক অস্ট্রেলীয় পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। সোমবার তাজমহল দেখতে ভারতের নয়াদিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে এই গাড়ির টায়ার বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগ্রা যাওয়ার পথে গাড়িটি মথুরায় এলে হঠাৎ এর টায়ার বিস্ফোরিত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন গাড়ির ভেতরে থাকা পরিবারটির 3 নারী সদস্য। এছাড়াও গুরুতর আহত অবস্থায় 3 পুরুষ সদস্যকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে মারা যান আরও একজন। পরিবারটির সকল সদস্য ভারতীয় বংশোদ্ভূত এবং ছুটি কাটাতে ভারতে এসেছিলেন বলে জানা গেছে।
মিয়ানমারের সশস্ত্র উপজাতি গোষ্ঠী সরকারি মধ্যস্থতাকারী ও সেনা প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নাইপিতয়ে শুরু হয় এই শান্তি আলোচনায় যোগ দিয়েছেন সরকার গঠনের অপেক্ষায় থাকা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি নেত্রী অং সান সুচি। এদিকে এই আলোচনা সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। গত অক্টোবরে প্রধানমন্ত্রী থান সোয়ের সরকারের সঙ্গে দেশটির সশস্ত্র উপজাতি গোষ্ঠীদের এক যুদ্ধবিরতি চুক্তি হলেও সে সময় বিদ্রোহীদের একাংশ চুক্তিতে সই করা থেকে বিরত থাকলে ভেস্তে যায় যুদ্ধবিরতি। শরণার্থী সমস্যার কারণে ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মানিতে শরণার্থী বিরোধী বিক্ষোভ করছে মুসলিম বিরোধী সংগঠন পেগিদার লাইপজিগ শাখা লেগিদার কর্মী সমর্থকরা। এ সময় গ্রেফতার করা হয় শতাধিক আন্দোলনকারীকে। এদিকে তুরস্ক উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার জার্মানির লাইপজিগে শরণার্থী বিরোধী বিক্ষোভে অংশ নেয় ইসলাম বিরোধী সংগঠন পেগিদার স্থানীয় শাখা লেগিদার ২০০০-এর বেশি সমর্থক। কোলনে বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের উপর যৌন হয়রানি ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ জানাতে সমবেত হয় তারা। এ সময় তারা চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বিরোধী স্লোগানও দেয়। কয়েক মাস ধরে আমাদের দেশে যা ঘটছে, বিশেষ করে গত সপ্তাহে যা হয়েছে, তাতে আমরা চরম বিরক্ত। এসব কিছুর জন্য বিদেশিরাই দায়ী। শুধু আমি না, এদেশের বেশিরভাগ মানুষই এখন এমন ভাবে। বিক্ষোভ চলাকালে বিদেশিদের বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে বিক্ষোভকারীরা। তাদের ঠেকাতে গিয়ে ১০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শরণার্থী সমস্যার কারণে ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ইউরো মুদ্রা টিকিয়ে রাখতে হলে ইউভুক্ত দেশগুলোকে স্বাধীনভাবে যাতায়াতের সুযোগ অব্যাহত রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইউরোপে শরণার্থী প্রবেশের সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় এমনটা হয়েছে। ইউরো ও সীমান্তে অবাধ যাতায়াত ওতপ্রোতভাবে জড়িত। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ অর্থ ব্যবস্থা বা ইউরো চালু না থাকলে বাজার ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই কিভাবে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করে স্বাধীন চলাচল নিশ্চিত করা যায় সে লক্ষ্যে এখন আমাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে তুরস্কে আশ্রয় নেওয়া শরণার্থীদের তুরস্কে চাকরির সুযোগ করে দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য তুর্কি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে আর 2 দিন পর থেকে চাকরির জন্য আবেদন করতে পারবে শরণার্থী সিরীয়রা। শ্রম মন্ত্রণালয় মন্ত্রী পরিষদে সিরীয় শরণার্থীদের চাকরির অনুমতি দেওয়ার উদ্দেশ্যে একটি প্রস্তাব উত্থাপন করেছে। তুরস্কের নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়েছে। বিদেশিরা সাময়িক পরিচয়পত্র পাওয়ার 6 মাস পর চাকরির জন্য আবেদন করতে পারবে। এদিকে সোমবার গ্রিসের লেসবোস দ্বীপে যাওয়ার পথে তুরস্ক উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 13 জনকে। শিরিন আক্তার, সময় সংবাদ। দমকল বাহিনীর দক্ষতায় সুউচ্চ ভবনের ৭১ তলা থেকে পড়ে যাওয়ার হাত থেকে উদ্ধার হলেন যুক্তরাষ্ট্রের 2 পরিচ্ছন্নতা কর্মী। টেক্সাসের হাউস্টনের ৭৫ তলার বিশিষ্ট চেইজ টাওয়ার নামের ওই উঁচু ভবনের জানালা পরিষ্কার করছিলেন তারা। তবে সকাল 10:30টার দিকে তাদের বহনকারী মই ঠিকঠাক কাজ না করায় জীবন বিপন্নের আশঙ্কা সৃষ্টি হয়। এরপর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রায় আধা ঘন্টার চেষ্টায় তাদের নিরাপদে তুলে নেওয়া হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, উদ্ধার হওয়া 2 পরিচ্ছন্নতা কর্মী সুস্থ আছেন। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, ভারতের গুজরাটে চলছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। রং বেরঙের ঘুড়ি উড়িয়ে মুগ্ধ দর্শনার্থীরা। যুক্তরাষ্ট্র বিএনপির 2টি গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানে ভণ্ডুল হয়ে গেছে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ও কমিটি গঠন। এ সময় বাকবিতণ্ড ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে জ্যাকসন হাইটস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কমিউনিটির সদস্যরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসমুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজার সামনে রোববার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বিএনপির একটি কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম। এ সময় অদূরে বাংলাদেশ প্লাজা মিলনায়তনে কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন কর্তৃক স্টেট বিএনপির কমিটি গঠনের সভা অনুষ্ঠানের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমাবেশ স্থলে। এক পর্যায়ে সমাবেশ ছেড়ে নেতাকর্মীরা ছুটে যান এহসানুল হক মিলনের সভা প্রতিরোধে।
এ সময় এহসানুল হক মিলনের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে তোপের মুখে পড়েন বিএনপি নেতা আক্তার হোসেন বাদল। এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিএনপির দুই গ্রুপ। অপ্রীতিকর এ পরিস্থিতির জন্য এহসানুল হক মিলনকে দায়ী করেন তারা। মিলন বিরোধী বিক্ষুব্ধ নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের নিয়ে বসে দ্বন্দ্বের অবসানের পরামর্শ দিয়েছেন আব্দুস সালাম। কিভাবে ঐক্যবদ্ধভাবে এখানে বিএনপিটা ঐক্যবদ্ধ হতে পারে, আপনারা নিজেরাও সবাই সামিল হয়েছিলেন। দলটাকে যদি আমরা ভালোবাসি, কোনো ভেদাভেদ যাতে না হয়, কোনো কিছু থাকলে সেগুলো যাতে দূর করা যায়, আমরা দলটাকে যাতে ভালো করতে পারি। এদিকে বিএনপির বিভক্তি ও হাতাহাতির ঘটনায় জ্যাকসন হাইটস এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে কমিউনিটি। সময় সংবাদ, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। 6% পর্যন্ত কমে বর্তমানে বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেল পাওয়া যাচ্ছে $30, যা গেল 12 বছরের মধ্যে সর্বনিম্ন। সোমবার এই দরপতনের পরপরই চীনের শেয়ার বাজারের সূচকে বড় ধরনের ধস নামে। কয়েকটি সূচকে দরপতন হয়েছে 5% পর্যন্ত। বিনিয়োগে নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা। রফতানি বাড়ায় গেল সপ্তাহেই ইউয়ানের মান কমানোর পদক্ষেপ নিয়েছে চীনা কেন্দ্রীয় ব্যাংক। তবে তেলের দরপতনের তুলনামূলক কম প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। ইউরোপীয় ইউনিয়ন বলছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কমবে জ্বালানি তেলের দাম। ডিসেম্বরে ইউরোজোনের মূল্যস্ফীতি হয়েছে 0.2%। ইউরোস্ট্যাট বলেছে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়ায় ইউরোজোনে সীমিত আকারে মূল্যস্ফীতি হয়েছে। তবে জ্বালানি তেলের দরপতনের কারণে এ হার খুব একটা বাড়তে পারছে না। যদিও বিশ্লেষকদের প্রত্যাশা ছিল মূল্যস্ফীতি 0.3% পর্যন্ত বাড়বে। ইউরোজোনের অর্থনীতির ধীর গতির মধ্যে এমন মূল্যস্ফীতি হার শঙ্কায় ফেলেছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবিকে। গেল বছরের ডিসেম্বরে উল্লেখযোগ্য হারে কমেছে জার্মানির বেকারত্ব হার। গেল মাসে দেশটিতে বেকারের সংখ্যা ছিল 26,81,000, যা গেল এক বছরের চেয়ে 82,000 কম। ডিসেম্বরে দেশটির বেকারত্বের হার ছিল 6.1%। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এ হার 1990 সালের পর সর্বনিম্ন। এছাড়া এ হার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও অনেক কম। মূলত উৎপাদন এবং রফতানি খাত চাঙ্গা হওয়ায় বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টির হার বেড়েছে। এ অবস্থায় ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলেই মত সংশ্লিষ্টদের। শোক আর ভালোবাসায় সিক্ত হলেন প্রয়াত ব্রিটিশ শিল্পী ডেভিড বোয়ি। সোমবার শিল্পীর মৃত্যুর একদিন পর তার জন্মস্থান লন্ডনের ব্রিক্সটনে জড়ো হয় ফুল আর শ্রদ্ধায় তাকে স্মরণ করেন ভক্তরা। দীর্ঘ 18 মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার পর রোববার মারা যান এই শিল্পী। 69 বছর বয়সী ডেভিড বোউয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে। গত শুক্রবার ডেভিড বোউয়ের জন্মদিনে প্রকাশিত হয়েছে তার শেষ অ্যালবাম ব্ল্যাক স্টার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে লেটস ড্যান্স, স্পেস ওডিটি, স্টারম্যান, মডার্ন লাভ ইত্যাদি। 70-এর দশকের পর থেকে সঙ্গীত ও ফ্যাশনে দারুণ প্রভাব রেখেছিলেন ডেভিড বোউই। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় বিভিন্ন উৎসব। সব হতাশা আর দুঃখ কষ্ট ভুলে গিয়ে উৎসবে মাতে সবাই। নতুন বছরে জাপানে অনুষ্ঠিত হয়ে গেল বরফ পানিতে গোসল করার ব্যতিক্রমী এক উৎসব। রোববার টোকিওর একটি বৌদ্ধ মন্দিরে জড়ো হয় শত শত জাপানি। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তীব্র শীত উপেক্ষা করেই বরফ শীতল পানিতে নেমে পড়ে তারা। নতুন বছরের শুরুতে এই আয়োজন আত্মার পরিশুদ্ধির জন্য। একই সাথে নতুন বছরটি যেন শুভ হয় সে কামনাও করা হয় এই উৎসবের মাধ্যমে। 61 বারের মতো জাপানে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নেন জাপানের নারী পুরুষরা। নতুন বছরটি যেন রোগশোক আর জরাজীর্ণতা মুক্ত থাকে সেজন্যও প্রার্থনা করা হয় এই উৎসবে। আমি কোনো ব্যাপারেই সিদ্ধান্ত নিতে পারতাম না, খুবই অস্থির লাগতো। কিন্তু এখানে অনেকের সাথে এই উৎসবে অংশ নিয়ে আমি অনেক মানসিক শান্তি পাচ্ছি। সব কষ্ট আর দ্বিধাদ্বন্দ্ব ভুলে গেছি।
আমি এখানে গোসল করছি যেন নতুন বছরে সুস্থ থাকি। আমি আমার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছি। নতুন বছর শুরুর দ্বিতীয় রোববার অনুষ্ঠিত হয় বরফ শীতল পানিতে গোসল করার এই উৎসব। আফরোজ নিপা, সময় সংবাদ। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে চলছে প্রায় 250 বছরের পুরনো তালা চাবির প্রদর্শনী। নানা আকৃতির ছোট বড় তালা মুগ্ধ করেছে দর্শনার্থীদের। গেল শনিবার শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হচ্ছে মঙ্গলবার। 18 শতকেরও আগের নানা আকৃতির ছোট বড় তালা নিয়ে 4 দিনের প্রদর্শনী বসেছে ভারতের গুজরাটের বাদোদারায়। প্রায় 250 বছরের পুরনো এসব তালাচাবি দেখে মুগ্ধ দর্শনার্থীরা। তখনকার সময়ের মানুষ সুনিপুণ দক্ষতায় যেসব আকৃতির তালা বানিয়েছে তা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আমরা নিত্য নতুন ইলেকট্রনিক্স পণ্য নিয়ে মেতে আছি, কিন্তু এগুলো যারা বানাতে পারবে তাদের কেউ খুঁজে বের করছি না। শুধু বিভিন্ন আকৃতির তালাই নয়, প্রদর্শনীতে স্থান পেয়েছে নানা আকৃতি ও নকশা করা চাবিও। এসব তালাচাবির ব্যাপারে এই প্রজন্মের আগ্রহ দেখে খুশি প্রদর্শনীর দায়িত্বরতরাও। এখানে প্রদর্শিত অনেকগুলো তালাই বেশ আকর্ষণীয়। এসব দেখে কেউ ধারণা করতে পারবে না কিভাবে তালাগুলো খোলা যায়। তখনকার সময় মূল্যবান সামগ্রী রক্ষা করতেই বিশেষভাবে এই তালাগুলো তৈরি করা হয়েছে। 32 ইঞ্চির এই তালাটির 8টি চাবি রয়েছে বলেও জানান তিনি। কৌতূহলী দর্শক খুঁটিয়ে দেখছেন তালাগুলো, কেউ বা জানার চেষ্টা করছেন এগুলো খোলার কৌশল। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভারতের গুজরাটে শুরু হয়েছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব মকর সংক্রান্তিকে সামনে রেখে শুরু হওয়া এই ঘুড়ি উৎসবে এবার অংশ নিয়েছে বিভিন্ন দেশে আসা ঘুড়িপ্রেমীরা। আকাশে ওরা নানা রং আর নানা ঢং এর ব্যতিক্রমী সব ঘুড়ি মুগ্ধ করে ঘুড়ি উৎসবে আসা দর্শনার্থীদের। এ যেন আকাশ জুড়ে রঙের মেলা। শীতের হিমেল হাওয়ার পাশাপাশি এক চিলতে মিষ্টি রোদ যেন জানান দিচ্ছিল বসন্তের আগমনী বার্তা। আর সেই আগমনী বার্তা উপলক্ষে মকর সংক্রান্তিকে সামনে রেখে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। নানা রং আর নানা ঢঙের ব্যতিক্রমী সব ঘুড়িতে যেন ছেয়ে গেছে পুরো আকাশ। ঘুড়ি কতটা সৃজনশীল আর ব্যতিক্রম হতে পারে তার অন্যতম প্রমাণ হয়তো এই ঘুড়ি উৎসব। জীবজন্তু, মাছ, ফুল, প্রজাপতি সহ নানা আকৃতির অদ্ভুত সব ঘুড়িগুলো স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ করে বিদেশি অংশগ্রহণকারীদেরও। এটা আমার প্রথম ভারত সফর, আর ভারতে এসেই আমি প্রথমবারের মতো এ ধরনের একটি ঘুড়ি উৎসবে অংশ নিয়েছি। পুরো পরিবেশটা আসলেই চমৎকার। এটা সত্যি অসাধারণ একটা অনুভূতি। আয়োজকরা জানান এবার 10টি দেশ থেকে আসা ঘুড়ি প্রেমীরা এই আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নিয়েছেন। সেই সঙ্গে এতে অংশ নিয়েছেন ভারতের প্রায় প্রতিটি রাজ্যের ঘুড়ি প্রেমীরাও। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শেষ হবে আগামী 13 জানুয়ারি মকর সংক্রান্তির দিনে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদ দল। জানবে সময় নিয়ে তাদের মতামত। দর্শকের কাছে যাত্রায় আজ থাকছে নড়াইল জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামী 17 এপ্রিল সময় টেলিভিশনের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী। গত 5 বছরে সময় টেলিভিশন যেসব অনুষ্ঠান এবং খবর দেখিয়েছে সেসব খবর বা অনুষ্ঠান দর্শকের কাছে কতটা ভালো লেগেছে তাদের প্রত্যাশার কথা শুনতে আমরা চলে যাচ্ছি প্রতিটি জেলায়, জানার চেষ্টা করছি প্রতিটি দর্শকের মনের কথা, তাদের বিভিন্ন পরামর্শের কথা। তারই ধারাবাহিকতা আমরা চলে এসেছি বিখ্যাত শিল্পী SM সুলতানের যে চিত্রা নদীর পাড়ের জেলা নড়াইলে দর্শকরা আমাদের সাথে যোগ দিয়েছেন এবং তাদের মনের কথাগুলো জানার জন্য আমরা চলে এসেছি এখানে। যে চিত্রা নদী
নদীর যে ঘাট, বাঁধানো ঘাট, সেই বিখ্যাত ঘাটের পাড়ে আমরা এখন আছি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন বয়সের তরুণ, বৃদ্ধ, বিভিন্ন বয়সের দর্শকরা আমাদের সাথে যোগ দিয়েছেন। তাদের কাছে আমরা যাব এবং শুনবো তাদের কথা। সময় টেলিভিশন আপনি দেখেন কিনা, দেখলে কোন ধরনের অনুষ্ঠান বা খবর আপনার ভালো লাগে? হ্যাঁ, আমি সময় টেলিভিশন দেখি এবং আমার সময় টেলিভিশনের ভিতরে হিস্টোরিক্যাল যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো দেখতে আমি খুব উৎসুক। এবং তার সাথে যদি কিছু অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে সাহিত্যের কিছু কিছু জিনিস যেগুলো আমার খুব ফেভারিট, সেসব জিনিসগুলো দেখালে হয়তো বা আমার খুব ভালো লাগবে, এটা অনেক বেটার হয়। আপনাকে ধন্যবাদ। এদিকে আরো অনেক দর্শক রয়েছেন, আমরা আরেকজনের কাছে যাইবো, তার কথা শুনবো। দেখি তার কি কোন কোন অনুষ্ঠান ভালো লাগে, আপনার কি খবর দেখতে ভালো লাগে? আমার সময় টিভির সংবাদ অনেক ভালো লাগে, আমি সংবাদ রেগুলার দেখে থাকি এজন্য, এবং পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান যদি সময় টেলিভিশন প্রচার করে তারা অনেক সুবিধা হবে আর কি। আপনি কি ধরনের খবর আপনি দেখতে চান, সময়ের কাছে কি প্রত্যাশা? আমি সময় টিভি যে সংবাদগুলো আমি রেগুলারই দেখি, ঠিক আছে, রাজনৈতিক যে ইগুলো মানে টক শো গুলো, এগুলো আমার খুব ভালো লাগে, এগুলো আমি খুব। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে সময় টেলিভিশনের কোন খবরগুলো ভালো লাগে আর কি কি দেখতে চান? আচ্ছা, সময় টেলিভিশনে আমার আছে যেটা আছে নিয়মিত যেটা দেখায়, অন্যান্য সাথে সাথে যেটা নিউজ যেটা দেখায়, এটা দেখতে বেশি পছন্দ করি এবং এটা ভালো লাগে। এখানে বেশ কয়েকজন তরুণকে দেখা যাচ্ছে, তারাও বেশ আগ্রহী কথা বলতে। তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনে কি দেখতে চান। গত 5 বছরে সময় টেলিভিশন কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? হ্যাঁ, সময় টেলিভিশন অনেক ভালো খবর নিউজ দেখতে পারি আমরা। সময় টেলিভিশন অনেক দূর আগিয়ে যাক, টোটালি 5 বছর তারা পদার্পণ করলো, তার কাছে প্রত্যাশা তারা অনেক ভালো নিউজ, সবাইকে বিনোদনমূলক সবকিছু নিয়ে তারা একটা ভালো প্রোগ্রাম করুক, এটাই প্রত্যাশা। দর্শক, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এসেছেন, এর মধ্যে পুরুষরা এসেছেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই অঞ্চলের নারীরাও, তারাও সমানভাবে সময় টেলিভিশনের খবর এবং অনুষ্ঠান দেখেন। তাদের কাছে একটু জানতে চাইবো যে সময় টেলিভিশন গত 5 বছরে আপনার প্রত্যাশা কি পূরণ করতে পেরেছে কিনা আমাদেরকে বলবেন। সময় টিভি আমি সবসময় দেখি, আমার সবচেয়ে বেশি ভালো লাগে সবসময় বাস্তব ভিত্তিক সমস্ত সংবাদগুলো শুনতে পাই, দেখতে পাই। আর মাঝে একটা অনুষ্ঠান ছিল অন্তরে অচিন পাখি, সেটা এখন আর দেখি না, সেটা দিলে মনে হয় ভালো হয়। আর সংবাদের জন্য বিশেষ করে আমি এই চ্যানেলটা বেশি ভালোবাসি। আপনাকে ধন্যবাদ। আমরা যে বাউল গানকে কেন্দ্র করে যে অচিন পাখি অনুষ্ঠানটি দেখাতাম এর আগে, এবং সেটির ব্যাপারে দর্শকদের কাছ থেকে প্রত্যাশা এসেছে। আপনার কাছে জানতে চাইবো আপনি সময় টেলিভিশনে কি দেখেন, কি দেখতে ভালো লাগে, আরো কি দেখতে চান? আমি সবাই টিভির খবর দেখি এবং বিভিন্ন অনুষ্ঠান বা আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পেছনে আরেকজন দর্শক রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে গত 5 বছরের সময় টেলিভিশন যা যা দেখিয়েছে তা আপনার কাছে কতটা ভালো লেগেছে? সময় টেলিভিশনের বিশেষ করে সংবাদ, এটা খুবই সময় উপযোগী এবং এটা দেখতে খুবই ভালো লাগে এবং সময় পেলে এটা দেখি। তবে আমার আপনাদের কাছে চাওয়ার থাকবে নড়াইল সহ এরকম প্রত্যন্ত অঞ্চলগুলোতে, এখানে নড়াইলে বিশেষ করে ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গন খুবই সমৃদ্ধ। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখান তাহলে নড়াইলের লোক আরো বেশি উপকৃত হবে। আমার পাশে আরেকজন দর্শক রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনে আর কি কি দেখতে চান, কি কি ভালো লাগে? সময় টেলিভিশনের বস্তুনিষ্ঠ যে সংবাদ আমরা সবসময় দেখি, ভালো লাগে, বারবার দেখায়, সেটাও ভালো লাগে। আমরা দেখতে চাই পাশাপাশি যদি সাংস্কৃতিকের যে মঞ্চ নাটক বা যদি কোনো নাটক এবং বাউল অঙ্গের যে গানগুলো আছে, আমাদের আদি কৃষ্টি যাত্রা, এই জাতীয় যদি কোনো প্রোগ্রাম যুক্ত হয়। আর আমার কাছে একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে আমরা দেখি নিউজের সময় অমুক কোম্পানির নিউজ হেডলাইনে মনে হয় যেন ওই কোম্পানির হেডলাইন, কিন্তু আমরা নিউজের হেডলাইনটাই শুনতে পাচ্ছি। তা কোম্পানিরা বিজ্ঞাপন দিবে, এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে বিজ্ঞাপনের ওই ব্যাপারটা হেডলাইনে বা হাইলাইটস না করে আমার মনে হয় যে ওইটা একটু বাদ দিয়ে হেডলাইনটাই আমাদের কাছে একটু বেশি প্রায়োরিটি দিলে বেটার হয়। আপনাকে ধন্যবাদ। সংবাদকে প্রাধান্য দিয়ে যাতে আমরা বুলেটিন প্রচার করি, সেটির ব্যাপারে আপনি বলছিলেন। আপনার কাছে কি মনে হয় সময় টেলিভিশন গত 5 বছরে আপনার প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে? সময় টেলিভিশনের যে সংবাদটা প্রচার মাধ্যমটা ভালো লাগে এবং যেভাবে উপস্থাপন করে সংবাদটা খুবই সুন্দর হয়। তারপরে যেটা হয় যে প্রতিটা জেলাতে
যে উন্নয়নের দিকটা আছে এটা যদি একটু তুলে ধরে, আমাদের যে সাংস্কৃতিক অঙ্গনটা, যে ব্যক্তিত্বগুলো আছে যারা নাম করা, এদের বিষয়টা যদি একটু তুলে ধরে তাহলে মনে হয় ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ। চিত্রা নদীর যে ঘাট বাঁধানো পাড়, সেই পাড়ে আমরা রয়েছি। এখানকার স্থানীয় যারা অধিবাসী রয়েছেন, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এখানে আমাদের সঙ্গে জড়ো হয়েছেন তাদের প্রতিক্রিয়া জানাতে, তাদের মন্তব্য এবং পরামর্শ আমাদেরকে জানাতে চান। এখানে আরেকজন আপুকে দেখা যাচ্ছে যে আপনার বাসায় কি চ্যানেলের সুইচিং নিয়ে অর্থাৎ রিমোট নিয়ে কারাকারি হয় কিনা, কি কি দেখা হয়, আপনারা কি দেখতে পছন্দ করেন? হ্যাঁ, আমরা সময় টিভিতে খবরটা বেশি দেখি, রাজনৈতিকের খবর, দেশ বিদেশের খবর, খেলার খবর, এগুলো দেখি। এই যে বারবার যে জিনিসটা দেখানো হয়, এইটা হয়তো সবার অভিযোগ জানাচ্ছে, কিন্তু এই যে প্রথমে যদি আমরা দেখতে না পাই, পরবর্তীতে দেখালে সেটা আমরা দেখতে পাই, বুঝতে পারি যে প্রথমটা দেখতে পারলাম না, দ্বিতীয়টা দেখে বুঝতে পারি কিনা। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের মধ্য থেকে বিভিন্ন মতামত কিন্তু আসছে। কেউ বলছেন যে একই নিউজ কেন বারবার দেখানো হয়, কেউ বলছেন যে একবার যদি কেউ মিস করে বা কোনোভাবে যদি দেখতে না পারে তাহলে পরের বার দেখালে ভালো হয়, এই ধরনের পরামর্শ অভিযোগ আসছে। এখানে আরেকজন দর্শক আমরা দেখতে পাচ্ছি যিনি অনেক দূর থেকে এসেছেন। তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনের কি দেখেন, আপনি কি দেখতে পছন্দ করেন, আরো কি দেখতে চান? সময় সংবাদ আমি নিয়মিতভাবেই দেখি, তবে সংবাদটা যেটা আমার আগে উনি বললেন, কারণ 24 ঘন্টা বা 48 ঘন্টা তারপরে যদি একই নিউজ যদি বারংবার আসে এটা একটু খুব বোরিং লাগে। আর সমস্ত সংবাদই ভালো, তবে মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু অনুষ্ঠান হওয়া প্রয়োজন। আর সম্পাদকীয় যেটা দেখি এটা খুব সুন্দর, তবে যারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী বা তার ধারক বাহক তাদের অবশ্যই এই চ্যানেলে অ্যালাউ করা উচিত হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠানের কথা বলেছেন। এই বিষয়ক একটি অনুষ্ঠান আমাদের নিয়মিত সম্প্রচারিত হচ্ছে, আপনাকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আরেকজন দর্শক রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনে কি দেখতে চান আরো, নড়াইলবাসীর পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ আপনাদেরকে, নড়াইলে আমাদের মতামতটা নেওয়ার জন্য কষ্ট করে এত দূর আসছেন, এর জন্য আমরা নড়াইলবাসীর পক্ষ থেকে, নড়াইলের মুক্তিযুদ্ধ প্রজন্ম মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সময় টিভি আমি নিয়মিত দর্শক, বিশেষ করে রাত 10টায় যে ওই সম্পাদকীয় টক শো, এটা রেগুলার প্রতিদিনই দেখার চেষ্টা করি এবং দেখি। তা সেটা সময় টিভি এর যে ব্যবস্থাপনা এটা চমৎকার, এবং আমার মনে হয় যে সময়ের প্রয়োজনের সময় অর্থাৎ ডিমান্ড অফ দ্য টাইম, উপযুক্ত সময় এটার পদযাত্রা হয়েছে। এবং যেহেতু বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, এইসব এখন অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে দীর্ঘদিনের প্রতিকূলতার মধ্য দিয়ে, এইটাকে উদ্ধার করবার জন্য যে প্রচেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। মুক্তিযুদ্ধ একটা অনুরোধ আমার থাকবে কর্তৃপক্ষের কাছে, এই টক শোতে সম্পাদকীয়তে কিছু মতলববাজ, কিছু নাম খুব বেশি পরিচিত না, অজ্ঞাত অখ্যাত লোকজন, এদেরকে অ্যাভয়েড করার জন্য আমি বলবো যারা মতলববাজ, এরা খুব কৌশলে একটা বিভ্রান্তিমূলক আলোচনা শুরু করেন। আপনাকে অনেক ধন্যবাদ। তার কাছে উনি বলছিলেন যে সম্পাদকীয় সহ যে আলোচনা, টক শো অনুষ্ঠান, সেগুলো উনি দেখতে চান, তবে অতিথি বাছাইয়ের ক্ষেত্রে যেন আরেকটু সতর্কতা দৃষ্টি যাতে আমরা রাখি সে ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন। আমার পেছনে আরেকজন দর্শক রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনের প্রতি আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা। সময় টিভি আমি প্রতি ঘন্টায় সংবাদ দেখার চেষ্টা করি, তবে সংবাদটা আরও বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষতা হোক এটাই আমরা কামনা করি, সময়ের কাছ থেকে আমরা সেটাই আশা করি। আরেকজন তরুণ প্রজন্মের একজনকে দেখতে পাচ্ছি পেছন থেকে, তিনি বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। তার কাছে জানতে চাইবো সময় টেলিভিশনে তুমি কি দেখো এবং কি দেখতে চাও? সময় টেলিভিশনে আমি প্রত্যেকদিন খবর দেখি, তারপর টক শোগুলো হয় সেইগুলো দেখি। আমার বাবা ধরেন এইসব দেখে, তা আমারও ভালোই লাগে দেখতে। এইসব দেখে বোঝা যায় যে মুক্তিযুদ্ধের বিষয় সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি। আপনাকে ধন্যবাদ। উনি বলছিলেন যে বাবা এবং ছেলে দুজনে মিলে সময় টেলিভিশন দেখেন এবং টক শো উপভোগ করেন। আরেকজন দর্শক আমার পাশে আছেন, তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনে আপনি কি দেখেন, কি কি দেখতে পছন্দ করেন, ভালো লাগে? আমি সময় টেলিভিশনের একজন নিয়মিত দর্শক, আমি সংবাদ দেখি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলতে পারি যে সময় টেলিভিশন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
তবে আমার একটু পরামর্শ, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী যাদের দেখানো হয় তাদের কথাটা বেশি ফলো করার থেকে মনে হয় মুক্তিযুদ্ধের কথাগুলো এইগুলোর প্রকাশ আরো বেশি করলে, এবং টকশোতে যারা আসেন এনাদেরকে প্রফেশনাল, আমার কাছে মনে হয় যে না বিভিন্ন চ্যানেলেই সবসময় একই লোক একই থাকে, এর থেকেও কি ভালো কিছু করা যায় কিনা, ভালো কিছু করা যায় কিনা সেই পরামর্শ তার কাছ থেকে এসেছে। আপনার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনে আপনি কি দেখতে চান তরুণ প্রজন্ম মানুষ হিসেবে? ঠিক আছে, সময় টেলিভিশনকে অনেক ধন্যবাদ, নড়ালে আসছে এত দূর থেকে। আমি একটা সময় অন্তর অচিন পাখি নামে একটা অনুষ্ঠান হতো, এটা লোকসঙ্গীতের উপরে একটা সময় দেখাতো, এখন এটা দেখতে পাচ্তেছি না, খুব মিস করতেছি। এবং নড়াইলবাসীর পক্ষ থেকে একটাই চাও, অন্তর অচিন পাখি এই প্রোগ্রামটা যেন আবার চালু করা হয়। অন্তর অচিন পাখির ব্যাপারে অনেক অনুরোধ আসছে, আপনার কাছে জানতে চাইবো আপনি কি দেখতে চান? আমরা সংবাদ দেখতে হলে সময় টেলিভিশনকেই বুঝি, আর সেইভাবে আমরা সময় টেলিভিশনের সামনে থাকি, সবসময় সংবাদটাই বেশি ফলো করি। নড়াইলের লোক এটাই দেখে বেশি, সংবাদটা বেশি দেখে সময় টেলিভিশন। সংবাদ সচেতন মানুষের কথা শুনছিলাম, তিনি সংবাদ বেশি দেখতে পছন্দ করেন। আপনি তো প্রবীণ মানুষ এবং অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের পথ চলায় কোনো পরামর্শ রয়েছে কিনা? আমাদের পরামর্শ আছে, আমরা কবি সাহিত্যিক শিল্পী এবং নাট্যকর। আমাদের নড়াইলের চারণভূমি, এখানে এস এম সুলতানের জন্ম, এখানে চারণকবি বিজয় সরকারের জন্ম, এখানে এস এম সুলতানের জন্ম। আমরা চাই সুলতান এবং বিজয় সরকার এবং চারণকবি জারি সম্রাট মোসলেমউদ্দিনকে নিয়ে আমরা যে রচিত নাটক, এটা আমরা আপনাদের সময় টিভির মাধ্যমে দেখালে আমরা খুব উপকৃত হব। আপনাকে ধন্যবাদ। এস এম সুলতানের যে পুণ্য স্মৃতি বিজড়িত ভূমি, সেখানকার যাতে শিল্প সাহিত্যের অঙ্গনের যে খবরগুলো রয়েছে সেগুলো যাতে আমরা বেশি করে দেখাই, সে ব্যাপারে অনুরোধ এসেছে। এখানে আরেকজন তরুণকে দেখা যাচ্ছে, যিনি বলতে চাচ্ছিলেন যে সময় টেলিভিশনের প্রতি তার কিছু পরামর্শ রয়েছে, তার পরামর্শগুলো শুনবো। প্রথমে 5 বছর উপলক্ষে সময়কে আমাদের নড়াইলবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা আসলে টিভি দেখি, আমাদের মানে অন্যান্য চ্যানেল দেখি, তারপর সবচেয়ে আমার সময় টিভিটা অনেক ভালো লাগে। আর টিভি দেখতে হলে আসলে সময় সংবাদ দেখতে হবে। আর আপনারা যাতে একটু আমাদের খেলার বিষয় মানে স্পোর্টসটা একটু বেশি করে দেখাবেন, এই জন্য মানে আমরা খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। খেলাধুলার সংবাদ যাতে বেশি করে দেখাই, তিনি বলতে চাচ্ছিলেন যে সে ব্যাপারে যাতে আমরা একটু সচেষ্ট হই। আমাদের প্রত্যেকটি জেলায় জেলা প্রতিনিধিরা তারা অনেক গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং জেলার আনাচে কানাচের খবর তারা জোগাড় করে এনে আমাদেরকে দেন, আমরা সেগুলো প্রচার করি। তো নড়াইলের যিনি প্রতিনিধি আছেন সময় টেলিভিশনের, তার কাছে জানতে চাইবো যে এই এলাকার বাসিন্দাদের কি কি দাবি রয়েছে, কি কি জানতে চান বা কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে তিনি আমাদেরকে খবর পাঠান, তার কাছে জানবো। ধন্যবাদ। আসলে নড়াইল কোনো বিশেষ কোনো ঘটনার কোনো জায়গা না, বিশেষ কোনো ঘটনাপ্রবণ কোনো জায়গা না। নড়াইল একটা শান্তিপূর্ণ একটা জেলা, এখানে সবসময় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে। নড়াইলে আসলে সব ধরনের ঘটনাই কম বেশি ঘটে থাকে, আর আমরা যে ঘটনার মিনিমাম নিউজ ভ্যালু আছে সেটাই গুরুত্ব সহকারে আমরা কভার করার চেষ্টা করি। আমাদের সময়ের দর্শক, সম্মানিত দর্শকদেরকে সবার আগে যাতে তারা অবহিত হয় সেভাবে আমরা আন্তরিক সদিচ্ছা নিয়ে, শতভাগ সদিচ্ছা নিয়ে আমরা কাজ করে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের নড়াইল প্রতিনিধি কথা বলছিলেন যে এই এলাকার মানুষরা কি কি চান, কি কি বলতে চান এবং শুনতে চান, কি কি দেখতে চান, সেই বিষয়গুলো তিনি খেয়াল রাখেন। এখানে আরেকজন আপুকে দেখা যাচ্ছে, তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনে আপনি কি দেখতে চান সেসব যদি আমাদেরকে বলেন। আমি জাস্ট ওই খবরটুকুই দেখি, মাঝে মাঝে, অল টাইম খবর দেখা হয় না, এটুকুই। আমার আব্বু বেশি দেখে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বলবো যে বাসায় কি রিমোট নিয়ে কাটাকাটি হয় কিনা, মানে কে কি ধরনের খবরগুলো দেখতে চায়? আমার ভাই সিএন দেখে অল টাইম, আর আমি যদি সিরিয়াল দেখি মাঝে মাঝে, তাছাড়া আর কেউ দেখে না। আর আব্বু আসলে আব্বু ওই খবর দেখে সবসময়। আচ্ছা, আপনি কি সংবাদ দেখেন কখনো? মাঝে মাঝে, আব্বু যখন দেখে তখন, তাছাড়া এমনি দেখা হয় না। মাঝে মাঝে সংবাদ দেখেন, অর্থাৎ তরুণদের মধ্যেও কিন্তু সংবাদ দেখার একটি প্রবণতা আমরা খেয়াল করছি যে তারাও দেশের খবর জানতে চান, দশের খবর জানতে চান এবং সামাজিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা কথা বলতে চান। এইখানে বেশ কয়েকজন আপু রয়েছেন যারা স্থানীয়, তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশন আপনি দেখেন কিনা এবং দেখলে কি ধরনের খবর দেখতে চান? সময় টেলিভিশন আমরা দেখি, খবর দেখি, রাজনৈতিক জিনিস দেখি, খেলাধুলার খবর দেখি। ওইখানে আমাদের এই যেই পাশে মানে পাশে যেইগুলো হয় সেগুলো আমরা খুব দেখি। আমার পাশে আরেকজন রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে নড়াইলবাসীর পক্ষ থেকে নড়াইলের যারা তরুণ তারা আসলে কি দেখে এবং সময় টেলিভিশন আপনারা আরো কি দেখতে চান?
আমরা আসলে মানে সবাই টেলিভিশনকে এই জন্য ধন্যবাদ দিতে চাই যে দেশে কোনো আন্দোলন হলে সেখানে সবার আগে সময় টেলিভিশন যায় এবং তার মাধ্যমে আমরা দেশের যে প্রান্তে যে আন্দোলনই হোক না কেন সরকারের সকল কর্মকাণ্ড আমরা মানে সময় টেলিভিশনের মাধ্যমে আগে দেখতে পাই। এই কারণে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা মানুষজন যারা আছেন তারা কোন চ্যানেলটি বেশি দেখেন এবং এখানকার মানুষের আসলে অভিরুচি কি? এখানে সময়ের মানে সময় আর নিউজ দেখার জন্য সময় টেলিভিশনকে আমরা নড়াইলবাসী প্রথমে বেছে নিই এবং অন্যান্য চ্যানেলগুলোর জন্য সিরিয়াল কিংবা নাটকের জন্য অন্যান্য, কিন্তু নিউজের জন্য আমরা সময়কেই প্রথম স্থান দেব। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে সংবাদ ভিত্তিক যে চ্যানেলগুলো আছে সেগুলোর ভেতরে কোন চ্যানেলটির অবস্থা কেমন। তো এখানে আরেকজন মুরব্বী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন যিনি অনেক দূর থেকে এসেছেন, একদম শেষের দিকেও আমরা অনুষ্ঠানের। তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনের প্রতি আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা, এই এলাকার বাসিন্দা হিসেবে সময় টিভিতে কি দেখতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুশি হলাম আজকের এই পড়ন্ত বেলায় পবিত্র জায়গায় পবিত্র স্থানে সময় টিভির যে আজকের যে আয়োজন, এটা বিরল। বা আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রোগ্রাম হয় করি সেটারে উপভোগ করি এবং আরও অনেকে মানে আগ্রহ আছে সময় টিভি এবং সময় টিভি যেন আগামীতে ভবিষ্যতে আরও ভালো করে, মানুষের সংবাদ আমাদের কথা নিয়ে পৌঁছে দেয়, এই কামনা করে। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকজন দর্শকের কথা শুনে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। আপনার কাছে জানতে চাইবো যে সময় টিভির প্রতি কোনো পরামর্শ রয়েছে কিনা? সময় টিভি আমার ছেলের অত্যন্ত প্রিয়। আমি রিমোট ধরলেই আমার কাছ থেকে রিমোটটা কেড়ে নিয়েই সময় টিভি, এত তার প্রিয় চ্যানেল যা আমি বোঝাতে পারবো না সময় টিভি কর্তৃপক্ষকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চিত্রা নদীর পার থেকে আজকে বিদায় নিতে হচ্ছে। আগামীকাল সকাল 11টায় দেখা হবে মাগুরায়। সে পর্যন্ত মাগুরার দর্শকদের বলে থাকি, আপনার মনের কথাটা নিয়ে তৈরি থাকুন। আমরা সময় টেলিভিশনের সংবাদ দল আসছি আপনার কাছে। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা।